আচ্ছা একটু আমি করে নেই। এই না না আমি হটস্পট চালু করছি তো। না না সমস্যা নাই। হ্যাঁ ইয়ে নেন, পাসওয়ার্ড নেন। দেখো শফি ভাই ওটা পাচ্ছে কিনা। যাদের ভিডিও অন করা আছে অনেকে ভিডিওটা ওই যে ঘরের চালার দিকে অন করে রাখছো, কি আকাশে বাতাসে দরকার নাই, ভিডিও অফ রাখো। আর মাইক্রোফোন তো অফ থাকবেই। হুসেন পায় না ওয়াই শফি ওভাবে লেখা না এখানকার এটা হ্যাঁ এস ছোট হাতের, হ্যাঁ 27 12 87 12 87 এস, আবার শেষে এস। দেখতে পাবো ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা গতদিন ইলেকট্রিসিটি দুই ধরনের জানছি, সেটা হচ্ছে একটা চার্জ। ইলেকট্রিসিটির জন্য অবশ্যই চার্জ দরকার। সেই চার্জটা যদি একটা জায়গায় স্ট্যাটিক অবস্থায় বা স্থির অবস্থায় থাকে সেটা আমরা বলছি স্থির বিদ্যুৎ। আর একটা যে সেই চার্জ যে জায়গায় প্রডিউস হচ্ছে সেখান থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করে, যদি সরে যায়, মুভ করে, তাহলে আমরা সেই কারেন্টকে বলছি চলবিদ্যুৎ। আবার আমরা এটাও দেখছি যে চলবিদ্যুৎ দুই ধরনের, তাই না? একটা হচ্ছে এসি কারেন্ট, যেটা হচ্ছে ডাইরেক্ট, আর এটা হচ্ছে এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, আর এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। মাইক্রোফোন অফ করো। একটা হচ্ছে চলবিদ্যুৎ দুই ধরনের, এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আমরা ছবিতেও দেখাইছিলাম, তাই না? অ্যাটেন্ডেন্স আজকে ওই 4টা দেওয়া দরকার নাই, আজকে অ্যাটেন্ডেন্স শুধু আজকে দিনে দিবা। গত 3 দিনের অ্যাটেন্ডেন্সটা আমি আমার অ্যাটেন্ডেন্স খাতে তুলে ফেলেছি। আজকে যারা উপস্থিত আছো তারা সেই সিরিয়াল দাও, আর আজকে যারা প্রথম আমার ক্লাসে আছো তারা শুধু একটা দিবা, আর আগের 3টা প্লাস আজকে সহ যারা আছো সেটা 4টা দিও। এটা নিয়ে আবার দুর্নীতির আশ্রয় নিও না। দেখা ক্লাস অংশগ্রহণ করো নি কিন্তু তোমরা সিরিয়াল নাম্বারটা দিচ্ছ, এটা করো না। ফাঁকে ফাঁকে দাও, আমাদের 40 মিনিট ক্লাস তো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটু 10-এর সূচক নিয়ে একটু কথা বলি। তোমাদের ম্যাথমেটিক্সে ক্লাস 9 স্যার অ্যাটেন্ডেন্সে শুধু একবার দিলে হবে না? না না, যারা ধরো গত 3টে ক্লাস, আজকে 4 নাম্বার ক্লাস হচ্ছে, আজকে 4 নাম্বার ক্লাস। জি স্যার। তো গত 3টাতে যারা ছিলে এবং আজকেটাতে আছো তারা ওটা বোঝার জন্য আমি সিরিয়াল নাম্বারটা কমা দিয়ে 4বার দিতে বলছি, তাহলে বুঝবো যে তুমি সবগুলোতে ছিলে। আর যারা 3টা দিবে তাহলে বুঝবো যে আমি 4টা ক্লাসের মধ্যে সে 3টাতে অ্যাটেন্ড করছিল। হ্যাঁ, আর যারা 2টা দিবে বুঝতে পারবো যে তারা 4টা ক্লাসের মধ্যে 2টাতে অ্যাটেন্ড করছে। এটা জানার জন্য আমি আসলে সিরিয়াল নাম্বারটা এতবার দিতে বলছি। ঠিক আছে তো স্যার? প্রতিদিনই কি এমন না ভাবে না না করব? না 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 না, আজকে এটা শুধু সিঙ্গেল দিবা, তাহলে হ্যাঁ আজকে এটা সিঙ্গেল দিলে বুঝবো যে আজকের দিনের জন্য অ্যাটেন্ডেন্স হচ্ছে। আচ্ছা স্যার। অনেকে 4বার দিচ্ছ কেন জানি না আমি। আচ্ছা যাও, যারা দিয়ে ফেলছো সমস্যা নেই, আমি চেক করে দেখবো যে আগে যদি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে থাকে তাহলে সমস্যা নেই, আর দিতে হবে। আর চ্যাটিং একবার অ্যাটেন্ডেন্স দিবা, 2বার 3বার দেওয়ার দরকার নেই, তাহলে আমার একটু ঝামেলা হচ্ছে। ওকে, 10-এর সূচকটা আমরা একটু কথা বলি। 10 এর পাওয়ার অফ 10। 10-এর সূচকের সুন্দর সুন্দর কিছু নাম আছে, তোমরা নিশ্চয়ই জানো। আমি ল্যাপটপের স্ক্রিন শেয়ার করছি, ওখানে দেখতে পাবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। পাসওয়ার্ড চেঞ্জ করে আবার যদি পাসওয়ার্ড আগেটা দেওয়া হয় এটা থেকেই যোগ করে দিতে হবে। আচ্ছা, আমরা ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিভ কারেন্ট আমরা দেখেছি, তাই না, যে কিভাবে চার্জগুলো ফ্লো হচ্ছে এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে গ্রাফিক্সে যদি মানে গ্রাফ পেপারে যদি আমরা প্লট করি সময়ের সাথে সাথে কারেন্টের মান এবং দিক যদি আমরা প্লট করি, তাহলে এসি কারেন্ট মানে অল্টারনেটিভ কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট আমরা দুটোই দেখতে পাচ্ছি। এমন আমরা এটা আলোচনা করছি, আমরা পরে দেখি কি আছে নেক্সট স্লাইডে। 10-এর সূচক নিয়ে একটা চার্ট আছে আমাদের। হ্যাঁ, 10-এর সূচক
আছে 42 জন। 10-এর সূচক তোমরা বই দেখো, বইটা একটু অন করো। এটা হচ্ছে 21 নম্বর পৃষ্ঠায় আছে বইয়ে। অনেকের হয়তো পেজ নাম্বারটা মিল হবে। 21 নম্বর পৃষ্ঠা। কেউ একজন দেখতে পাইলে বলো। ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় কিছু প্রতীক ব্যবহার করা হয় 10-এর সূচকে। এটা খুঁজে পাইছো 21 পৃষ্ঠার শুরুতে? কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার জি স্যার। ওকে দেখো। পাইছি। ওকে 10-এ, হ্যাঁ 10, ওকে 10-এর সূচক এই +12 থেকে শুরু হয়ে 3 করে কমছে দেখো। +12, +9, +6, +3। হ্যাঁ, তারপর এটা কি হবে বলো তো? 10 ইন্ডাস্ট্রি। না 3 করে কমলে 10⁻³ নিচেরটা কি হবে? কে বলতে পারবে? -3। না, 3 করে কমলে 3-এর চেয়ে কম, 3-এর চেয়ে যাবে 3 বাদ দাও, কত হয়? -3। আহা, ধারাটা খেয়াল করো। স্যার 12, 9, 6, 3, এরপরে কি হবে? -3 -6 -9 12 -12 স্যার 1 জি না, একদম জি কাছাকাছি গেছে। 0 জিরো 0 জিরো 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 হবে। আচ্ছা 3 থেকে 3 হ্যাঁ 3 থেকে, এটা মিস করছে। আচ্ছা যাও, যদি তাহলে 10⁻12, 10 এর পর যদি 12 + 12 হয় তাহলে সেটাকে আমরা টেরা বলছি। এটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার জি আর টি। 10⁹ কে বলছে গিগা, জি বলে আমরা এই গিগা শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করছি, বা তোমরা জানো সেটা হচ্ছে ওই যে মেমোরিজের সাইজ বলা হয় না, মেমোরি কার্ডের সাইজ আমরা বলি যে জিবি। হ্যাঁ জিবি বলি আমরা, যে 8 জিবি। একটু মাইক্রোফোন অফ করো। 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি জি বলি না? স্যার। হ্যাঁ, ওই জিবি মানে হচ্ছে গিগাবাইট। তো গিগার সেই গিগা হচ্ছে 10⁹, 10⁹। এবার 10⁶ এটা হচ্ছে মেগা। কারেন্টের অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন মেগাওয়াট, মেগা অ্যাম্পিয়ার, মেগা ভোল্ট, এগুলো ব্যবহার হয়। মেগা, কোন জায়গায় বাচ্চা খুব চিৎকার করছে। মেগা হচ্ছে 10⁶, কিলো। কিলো তো তোমরা সবাই ব্যবহার করো। হ্যাঁ আচ্ছা, তোমরা একেবারে একটু খেয়াল করো যে মাইক্রোফোনটা অফ রাখো, কারণ আমরা ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, তো পরবর্তী ক্লাসগুলো আমরা শেয়ার করবো। ক্লাসগুলো আবার তোমরা রিপিট করতে পারো, দেখতে পারো, তাহলে ক্লাসগুলো আরো ভালো বুঝবে। ওকে, কিলো সময় তো আরো পরিচিত হওয়ার কথা। তোমরা যদি বাজারে কিনতে যাও, মাংস কিনো, চাল কিনো, ডাল কিনো, বা চিনি, যেটাই করে বলি না যে আমরা 2 কেজি দেন, 2 কেজি, 1 কেজি, এই কেজির কেটা হচ্ছে কিলো। কেজিকে যদি আমরা একটু ভাঙি তাহলে বলতে পারো কিলোগ্রাম। কে ফর কিলো, জি ফর গ্রাম, কেজি, কিলোগ্রাম। এরপর আছে মিলি। আচ্ছা, মাঝখানে বাদ গেল 10⁻0, জিরোটা বলা হয়নি এখানে। 10 এর পাওয়ার যদি 0 হয় সেটা মান কত, কেউ বলতে পারবে? 1, হ্যাঁ এটা একক, তাই না? 1, যার কারণে এটা ব্যবহার করেনি, দেওয়ার দরকার পড়েনি। এবার 10⁻3, এটাকে মিলি বলা হচ্ছে। 10⁻6 মাইক্রো, যেটার প্রতীকটা একটা গ্রিক লেটার দেখো, ইউ এর মতো, ইউ বাট একটু অন্যরকম, তাই না? প্রতীকটা, এটাকে মাইক্রো বলে। এবার 10⁹, এটাকে বলে ন্যানো। 9 থেকে ন্যানো মনে রাখার সহজ বুদ্ধি আছে, ন্যানো 9, এন ছোট হাতের এন। এবার পিকো, 10⁻12, এটা হচ্ছে পিকো, তাই তো? পিকোর এটা ক্যাপিটাল লেটার পি দিয়েছে, এটা আসলে স্মল লেটার পি হবে। হ্যাঁ, স্মল লেটার পি, কারণ ছোট হাতের পি আর বড় হাতের পি দেখতে একই রকম হলেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বইয়ে যে পিটা দেওয়া আছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার পি। এটা স্মল লেটার হবে, ছোট হাতে। আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। হ্যাঁ, এবং জি স্যার। তোমাদের কথাও শোনা যাচ্ছে। তো দুই পক্ষ কথা বললে তো শুনবে কে বলো? তোমরা অডিয়েন্স, তোমরা স্টুডেন্ট, আমি তোমাদের ফ্লোর দিব, প্রশ্ন করার সুযোগ দিব। যারা নতুন করে ঢুকছো, আমার মনে হয় অনেকে মাইক্রোফোনটা অফ করতে ভুলে যাচ্ছ। তুমি স্টুডেন্ট, তোমাকে দুইটা ব্যাপারে সচেতন হতে হবে। একটা হচ্ছে মাইক্রোফোনের ব্যাপার, আর একটা হচ্ছে ভিডিওর ব্যাপারে। ভিডিও অন হোক অফ হোক এটাও প্রবলেম না, কিন্তু মাইক্রোফোনটা একটু অফ করতেই হবে। আর যখন কথা বলবে তোর মাইক্রোফোনটা চালু করবে। আর চ্যাটিং অপশনটা কোথায় আছে জানো? মোবাইলের নিচে ডান সাইডে কোনায় মোর অপশনে, ওখানে চ্যাট একটা অপশন আছে, ওখানে তোমরা তোমাদের সিরিয়াল নাম্বারটা দিবা। যারা আজ সিরিয়াল নাম্বার পাওনি তারা অবশ্যই গ্রুপ থেকে জেনে নাও। ওকে, এগুলো 10-এর সূচক। এবার বিদ্যুৎ প্রয়োগের ফল, বইয়ে দেখো বিদ্যুৎ প্রয়োগের ফল আছে, জানি না, আমার এখানে আমার স্লাইডে আছে মেবি। আমি এটা দ্রুত পাস করাচ্ছি আগের স্লাইডটা, কারণ আমি হোমওয়ার্ক দিব, তো এই জন্য। আমরা এবার
জানবো হচ্ছে ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, যেটা বাংলায় বলা হচ্ছে যে বিদ্যুৎ প্রয়োগের ফল। একটা হচ্ছে হিটিং ইফেক্ট, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট, আর কেমিক্যাল ইফেক্ট। এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর অর্থগুলো বুঝতে পারছো? হিটিং ইফেক্ট মানে কি? বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হবে অবস্থা ভেদে। বিদ্যুৎ প্রবাহে তাপ উৎপন্ন হবে, সেই তাপ কিছু কম হতে পারে, বেশি হতে পারে। যেমন ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক হিটারে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তখন অতিরিক্ত তাপ সৃষ্টি হবে। ম্যাগনেটিক ইফেক্ট, যাবতীয় সকল প্রকার মোটর, জেনারেটর, এগুলোতে ম্যাগনেটিক ইফেক্ট থাকে। চুম্বকীয় একটা ব্যাপার বিদ্যুৎ প্রবাহে। কোন পরিবেশের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে তার আশপাশে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, এটা একটা ম্যাগনেটিক ইফেক্ট। আমরা জানবো ধীরে ধীরে। কেমিক্যাল ইফেক্ট, রাসায়নিক যে ব্যাপারটা, হ্যাঁ রাসায়নিক ফল যেটা। কেমিক্যাল ইফেক্ট হচ্ছে যে যেটা তোমার সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ব্যাটারিতে, ব্যাটারিগুলোতে ইলেকট্রোলাইসিস প্রসেস, তড়িৎ বিশ্লেষণ। তোমাদের 9-10 যাদের কেমিস্ট্রি ছিল, 9-10 যাদের কেমিস্ট্রি ছিল তার নিশ্চয়ই তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ বিশ্লেষণ একটা চ্যাপ্টার ছিল মেবি, মনে পড়ার কথা তোমাদের। হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার তোমাদের ওখানে জি যে, স্যার। হ্যাঁ ওখানে যে ইয়েগুলো, যে আয়নগুলো, যেটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন যে বিভাজিত হচ্ছে, এটা বিদ্যুৎ প্রবাহের ফলে হয় না? হ্যাঁ, ক্যাটায়ন অ্যানায়ন বিদ্যুৎ প্রবাহ। হ্যাঁ রাইট, বিদ্যুৎ প্রবাহ যদি করি আমরা, অ্যানোড এবং ইলেকট্রোড, যেটা অ্যানোড এবং ক্যাথোড, এগুলোতে তোমার আয়নগুলো বিভাজিত হয়। এটা একটা রাসায়নিক ফল। আরেকটা হচ্ছে ইফেক্ট অফ হিউম্যান বডি, যদি তোমাদের বই নাই এই জন্য এগুলোই নোট করতে হবে, আর এগুলো ভিডিও তো আমি দিবই। আরেকটা হচ্ছে হিউম্যান বডিতে যে ইফেক্টটা, এটা জানি না তোমরা আমার আজকে ক্লাসে যারা উপস্থিত আছে 44 জন, 44 জন আমার মনে হয় কেউ না কেউ বিদ্যুতের কোনো কোনো ভাবে শক হইছো আর কি, খাইছো আর কি, খাইছো না বিদ্যুৎ শক? স্যার জি স্যার। স্যার হ্যাঁ স্যার, খাইছি। মানে এটা এমন একটা জিনিস, এই খাওয়া খাইলে কিছু বোঝা যায় না, কিন্তু টের পাওয়া যায় যে আসলে কি হয়ে গেল ভিতরে। হ্যাঁ, এবং জি স্যার যদি ইলেকট্রিক্যাল শক কেউ হয় এবং যদি সেই বিদ্যুতের সাথে তার যদি একটা সুন্দর আবেশ তৈরি হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, তাহলে আজীবনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে উপরে চলে যেতে হবে। হ্যাঁ, এই বিদ্যুতের সাথে স্যার উপরে যাইতে হবে। জি জি, উপরওয়ালার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়ে যাবে। তো এই জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। তোমাকে যেটাকে বলা হচ্ছে যে খালি পায়ে, খালি পায়ে যদি তুমি বিদ্যুতের কাজগুলো করো, কোনো কারণে যদি ইলেকট্রিক শর্ট হয়ে যায়, তাহলে তোমার পটল তোলার সম্ভাবনা বেশি থাকবে, মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, আর যদি পায়ে কোনো ধরনের ইনসুলেটর টাইপের অপরিবাহী, যেমন রাবার রাবার চপল বা কাঠের, যদি কিছু হয় প্লাস্টিক, রাবার, যেটাই যে টাইপের জুতা হোক না কেন, চামড়ার হলেও সমস্যা নাই, তবে সিক্ত বা ভেজা স্যাঁতসেঁত হওয়া যাবে না। যেমন দেখা যাচ্ছে তুমি রাবারের জুতা পরে বাথরুম থেকে পা ভিজায় স্যান্ডেল পরে চলে আসছো, তাহলে ওই যে পায়ের পানির সাথে একটা কানেক্টেড আছে, তো তারপর বিদ্যুৎ শক হবে। আর যদি পায়ে কোনো ধরনের রাবার বেগুন কিছু থাকে, তাহলে যদি তুমি ইলেকট্রিক শকটা হও, তাহলে তুমি একটা ধাক্কা খাবে। হ্যাঁ, তুমি একটা ছিটকে পড়ে যাবে, এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর যদি কেউ এভাবে তড়িতাহিত হয়, ইলেকট্রিক্যালি শক হয়ে যায়, তাহলে তাকে আমরা বাঁচাতে কিভাবে চেষ্টা করবো সেটা নিশ্চয়ই তোমরা জানো। যদি হাতের কাছে কোনো কাপড় টাপড় থেকে হাতটা মুড়ে তাকে ধাক্কা দেওয়া যেতে পারে, শুকনা কোনো চেয়ার বা শুকনা কোনো কাপড় দিয়ে তাকে সরানো যেতে পারে, ধাক্কা দেওয়া। অনেক ক্ষেত্রে শুকনা বাঁশ বা কাঠ এরকম টাইপের কিছু দিয়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিতে হবে। এখন সেই বাঁশ বা কাঠিতে যদি এত জোরে ধাক্কা দিলে বা বাড়ি মারলে, দেখা যাচ্ছে সেই বিদ্যুতে দ্বারা না মরে তোমার ওই যে বাঁশ বা লাঠিতে যে বাড়ি মারছো সেটাতে মারা গেছে। হ্যাঁ, অত জোরে দেওয়া যাবে না, আস্তে একটা ধাক্কা দিয়ে সরানো। কারণ তুমি যদি আবার বেশি আবেগে তাকে জড়ায় ধরে সরাতে চাও, তাহলে তুমিও মোটামুটি তার সাথে যুক্ত হয়ে গেলে অফকোর্স, এবং এভাবে বিশাল বড় একটা লাইন হয়ে যাবে। অনেক সিনেমাতে দেখেছো এরকম প্রবলেম হয়। আর আপনি কখনো খাইছেন শক? হ্যাঁ, আমি খেয়েছি, কয়েকবার খেয়েছি, বেশ মজার একটা অভিজ্ঞতা। এখন এই যে চারটা কারণ আমাদের বিস্তারিত পরের স্লাইডগুলোতে আলোচনা আছে, তো আমি আর পড়ছি না, তো ওদের বই দেওয়া আছে। আর শরীরের যে ইফেক্টটা, যেমন ছবিতে দেখতে পাচ্ছ যে হিটিং ইফেক্ট, দেখো একটা হিটার, ওই যে ওয়াটার হিটার, পানি গরম করছে, যে ফিলামেন্টটা দেওয়া আছে টাংস্টেন নামক পদার্থ দিয়ে, এই টাংস্টেনের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন এই টাংস্টেনটা গরম হচ্ছে, টাংস্টেনটা গরম হতে যে কয়েলটা আর কি, এই গরম হতে পানিও গরম হচ্ছে, এবং একটা থার্মোমিটার যুক্ত করা আছে, সেটা টেস্ট করছে আমরা যে কেমন তাপমাত্রা বাড়ছে। এটা খুব সিম্পল ব্যাপার, বাড়িতে কম বেশি সবারই ওয়াটার হিটার বা এরকম কফি হিটার আছে। এটা হচ্ছে হিটিং ইফেক্ট গেল। এবার ম্যাগনেটিক ইফেক্ট আমরা দেখি। দেখো, ব্যাটারি দিয়ে একটা লোহার পেরেক, সেখানে তার পরিবাহে তার পেঁচানো আছে। যখন এই ব্যাটারির মধ্য দিয়ে ব্যাটারিতে আমরা যখন কারেন্ট দিয়ে মানে তার দিয়ে যখন কারেন্ট প্রবাহিত করছি, তখন এই যে ফেরোম্যাগনেট যেটা, অর্থাৎ যে
পেরেকটা, এই পেরেকটা সাময়িক চুম্বকের মতো আচরণ করবে, যার ডান পাশেটা সাউথ এবং বাম পাশেটা নর্থ এবং সাউথ পোল নর্থ পোল ম্যাগনেট হিসেবে কাজ করবে। এই ম্যাগনেটটা কে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, কারণ ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটটা তৈরি হচ্ছে। কিছু কিছু ম্যাগনেট তোমরা পার্মানেন্ট ম্যাগনেট দেখছো, পার্মানেন্ট ম্যাগনেট যেটা প্রাকৃতিকভাবে পাওয়া যায় বা বিভিন্ন ল্যাবে তৈরি করা যায়, পার্মানেন্ট ম্যাগনেট যেটা সবসময় বিদ্যুতের প্রয়োজন নেই। কিন্তু কিছু বিদ্যুৎ তৈরি করা যায় মানে ম্যাগনেট, যেটা ওর মধ্য দিয়ে পরিবাহী তার পেঁচিয়ে কারেন্ট প্রবাহ করে সাময়িক একটা ম্যাগনেট তৈরি করা যায়। এই জন্য এই ধরনের ম্যাগনেটকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, মানে ইলেকট্রিসিটিতে ম্যাগনেট তৈরি করা হচ্ছে। এটার মানে উল্লেখযোগ্য একটা প্রয়োগটা হচ্ছে, সেটা হচ্ছে কলিং বেল। অনেকের বাসা বাড়িতে কলিং বেল আছে, ইলেকট্রনিক কলিং বেল না, ইলেকট্রিক্যাল কলিং বেল, যেটা টুংটাং শব্দ হয় একটা। হ্যাঁ, কিছু কিছু কলিং বেলে দেখবা যে আজান দেয়, সালাম দেয়, হ্যালো বলে, স্বাগতম বলে, ওগুলো না। এটা ব্যাটারি সিস্টেমের। ব্যাটারি না, সরাসরি ইলেকট্রিসিটি 220 ভোল্টের লাইন দিয়ে সরাসরি চলে। ওই যে টুংটাং শব্দ হয় একটা, ঘন্টা, ইলেকট্রিক ঘন্টা। কিছু কিছু হোটেলে দেখতে পাবা, রেস্টুরেন্টে ওই যে ক্যাশিয়ারের কাছে থাকে, কত টাকা বিল হলো, ওই যে তোমার ক্যাশিয়ার, ওই আস্তে কি কথা বল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বানা গেল। এই যে শোনো, এই যে চট্টগ্রাম ভাষায় যে কথা বলছো আমি কিন্তু বুঝতে পারছি। এই আস্তে, এই শোনো, কথা বলো না। কে জানি চট্টগ্রাম ভাষায় কথা বলছে, ভাবছে যে স্যার মনে বুঝবে না। স্যার তো শান্তিনিকেতন সেই প্রমিত বাংলায় কথা বলছে, স্যার মনে হয় চট্টগ্রাম ভাষা বোঝে না। আমি চিটাং ইউনিভার্সিটি স্টুডেন্ট, চিটাং আমার চিটাং অনেক বছর থাকা, চট্টগ্রাম ভাষায় কথা বলতে পারি না, কিন্তু সব বুঝি। যদি কেউ হিব্রু বা চাইনিজ, আমার মতো হ্যাঁ হতে পারে, যারা উপজাতি আছে তার উপজাতীয় ভাষা আমি বুঝি না, ওইভাবে কথা বলতে পারো সিম্বলিক, দরকার নেই আপাতত আমার কথা শোনো। তো তাহলে চুম্বকীয় রেজাল্ট যেটা আমরা দেখতে পাই বেশিরভাগ, ওই যে বৈদ্যুতিক ঘন্টা, জেনারেটর, মোটর ইত্যাদি বই দেওয়া আছে। এবার আমরা যেটা দেখবো হচ্ছে কেমিক্যাল ইফেক্টটা। তোমাদের 19 এর কেমিস্ট্রি বই ছিল, যেগুলো দেখছো এবং ছবি, তাই না? সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণটা, তাই না? এই জন্য এটা নিয়ে বেশি কথা না, তড়িৎ বিশ্লেষণ কোষ। হ্যাঁ হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ, রাইট। স্যার এবার আমরা হিউম্যান বডিতে, এই যে হিউম্যান বডির যখন ইলেকট্রিক্যালি যখন কেউ শকড হয়, তখন আমাদের যে শরীরে যে প্রোটিন অণুগুলো আছে সেই অণুগুলো সংকুচিত হয়, এবং শরীরের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় এবং শরীরের রেজিস্ট্যান্স কেমন, সব হিসেব নিকেশ করে আসলে শরীরটাও কিছুটা অপরিবাহের মধ্যে কাজ করে, কারেন্ট খুব কম পাস করে না। শরীরে তো হাড় মাংস দিয়ে তৈরি। তো এখন দেখা যাচ্ছে কিছু কিছু আমরা ছেলে মেয়েরা আছে অনেক শুকনা, লিনথিন, হয়তো তার মধ্যে তো বিদ্যুৎ কম প্রবাহিত হবে। কিছু মোটা ছোটা মানুষ আছে, বিদ্যুৎ প্রবাহিত বেশি হবে। হ্যাঁ, এবার ভেবো না আবার যে চিকন মানুষ মরতে সময় লাগবে না, মরবে সব 2-2.5 মিনিটের মধ্যে মারা যাবে সব। আর মেয়েরা একটু আগে মরে, দ্রুত মরে, আতঙ্কে মরে। দেখা যাচ্ছে কারেন্টে মরছে না, ওই আতঙ্কে মারা গেছে আগে। তার মেয়েরা আগে মরেছে। হ্যাঁ, না না, ও তো ভয় মরে, শরীরটা দুর্বল, বেশি মনটা দুর্বল। হ্যাঁ, এই জন্য স্যার হার্ট বেশি দুর্বল থাকে। হ্যাঁ, খুব দুর্বল, এটা একটু ভয়ে বেশি ভীত হয়। আবার হার্ট দুর্বল বললে ভুলে, আবার একটুতেই হাসিও যেমন, একটুতে কাঁদেও তেমন। অ্যাটমের গঠন প্রণালী খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, 1.2 আর্টিকেল 1.2 বই দেখো, দেওয়া আছে স্ট্রাকচার অফ অ্যাটম, অ্যাটমের গঠন প্রণালী। আমাদের ফাইনাল পরীক্ষা, কারিগরি শিক্ষা বোর্ড যে ফাইনাল পরীক্ষা নেয়, সেই পরীক্ষাতে সাধারণত এখানে রচনামূলক প্রশ্ন করে। এখানে অ্যাটম, যেটা আমরা বলছি যে হ্যাঁ, অ্যাটম বোমের নাম শুনছো নিশ্চয়ই, পারমাণবিক বোমা। তো পরমাণু, পরমাণু পৃথিবীতে কত ধরনের পরমাণু আছে কেউ জানো? একশো প্লাস, তাই না? অনেক ধরনের পরমাণু। তার মধ্যে এখানে আমাদের তামা এবং অ্যালুমিনিয়াম, কপার এবং অ্যালুমিনিয়াম, এই দুটা ধাতব পদার্থ বা ধাতব পরমাণু মানে আলোচনা করা হয়েছে। কপারের বাংলা বলছি আমরা তামা, তাই না? অ্যালুমিনিয়াম, যার প্রতীক হচ্ছে এল। তোমরা কেমিস্ট্রি মনে হয় তোদের মকসুদুল স্যার নিচ্ছে না কেমিস্ট্রি? কেমিস্ট্রি কে নিচ্ছে? মকসুদুল আলম স্যার। স্যার আমাদের কেমিস্ট্রি নাই। কেমিস্ট্রি তোমাদের নাই? স্যার সেকেন্ড সেমিস্টারে আছে। কম্পিউটার কেমিস্ট্রি নাই? স্যার সেকেন্ড সেমিস্টারে আছে স্যার। ফার্স্ট সেমিস্টারে নাই স্যার। সেকেন্ডে আছে? সেকেন্ড, জি স্যার। তখন ফিজিক্স নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব খুশি হলাম যে কেমিস্ট্রি নাই, রসায়ন নাই। কিন্তু রসায়ন তো একটু ধারণা আছে তো তোমাদের নাকি? 19 রসায়ন ছিল না? জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে, যারা আর্টস কমার্স তারা শুধু শুনে যাও, কথা কইও না, তার মধ্যে কিছু কইতে পারবে না। এই যে আমাদের তামা এবং কি জানি অ্যালুমিনিয়াম, তো তামা এবং অ্যালুমিনিয়ামের
তোমরা পারমাণবিক সংখ্যা জানো নিশ্চয়ই। পারমাণবিক সংখ্যা যদি এগুলা তো রসের ফল, বুঝছেন? তো যাক, শোনো আমি যেটা বলছিলাম, এটার পারমাণবিক সংখ্যা জানো তো নাকি? কপার এবং অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা জানি 13 অ্যালুমিনিয়ামটা 13, আর কপার 29, 29। তো তোমার যদি কোনো পরমাণুর কোনো মৌলের যদি পারমাণবিক সংখ্যা বলে দেওয়া হয়, তুমি কি ইলেকট্রন বিন্যাস করতে পারবে? ইলেকট্রন বিন্যাস কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? জি স্যার পারবো। খুবই ভালো, আমার তো খুব ভালো ভালো আমি তো কম্পিউটারে খুব ভালো স্টুডেন্ট সব পেয়ে গেছি। আসলে কি ক্লাস নিব, সবই তো পারো। আচ্ছা, তো যেটা পারো না সেগুলো নিয়ে কথা বলি। এই যে পরমাণু বলছি, পরমাণুর ভিতরে 3টা মৌলিক কণিকা আছে না? 22 পৃষ্ঠায় দেখো, 22 পৃষ্ঠায় 22 পৃষ্ঠায় দেখো যে পরমাণু যে 3টা কণিকা থাকে, মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই না? এই মৌলিক কণিকার তোমাকে জানতে হবে। স্ট্রাকচার অফ অ্যাটম, মলিকুল কাকে বলে সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে আমার স্লাইডে দেখো। এগুলো তোমাদের কেমিস্ট্রির ভাষা। তো একটা অ্যাটম বা একটা পরমাণুর ভিতরে কিন্তু 3টা কণিকা থাকে। একটা প্রোটন, যেটা ব্লু কালার দিয়ে দেখানো, আর ইয়েলো কালার হচ্ছে নিউট্রন, আর হচ্ছে যেটা রেড কালার এটা হচ্ছে ইলেকট্রন। তো তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণুর একদম নিউক্লিয়াসে, একদম সেন্টারে থাকে প্রোটন এবং নিউট্রন। আর বাইরে কক্ষপথে অনেকটা সৌরজগতের মতো অন্যান্য গ্রহ যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, ইলেকট্রনগুলো সেভাবে নিউক্লিয়াস জি 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 রাইট। আর এই যে পারমাণবিক সংখ্যা বলছি, পারমাণবিক সংখ্যাটা আসলে মেইনলি প্রোটন সংখ্যা বলে। অনেকে বলে স্যার ইলেকট্রন আর প্রোটন তো একই ব্যাপার, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা তো সমান সমানই থাকে, তাহলে পারমাণবিক সংখ্যাকে কেন প্রোটন সংখ্যা বলা হচ্ছে? কারণ ইলেকট্রন তো একটা পরমাণুর থাকতে পারে, নাও থাকতে পারে কিছু। যেমন রাসায়নিক বিক্রিয়া করার সময় তোমরা দেখবা যে ইলেকট্রন কিছু কিছু পরমাণু থেকে চলে যায়, অথবা কিছু কিছু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। তো কারা গ্রহণ করে কারা ছেড়ে দেয় এটা নির্ভর করছে সেটা ধাতু না অধাতু তার উপরে, তাই না? এবং সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে তার উপরে। আমি একটু দ্রুত বলে ফেলছি। সর্বশেষ কক্ষপথে যদি 4-এর অধিক ইলেকট্রন থাকে, 4-এর অধিক, তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। আর কোন পরমাণুর যদি সর্বশেষ কক্ষপথে 4-এর কম থাকে ইলেকট্রন, তাহলে তারা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করবে। এখন ঝামেলা হয়ে গেল, আমার 10 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার অ্যাড হয়ে নিও। 10 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার নতুন করে অ্যাড হবে। আচ্ছা স্যার। আর যদি কোন পরমাণুর ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ, যেটাকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হচ্ছে, যদি বরাবর 4টা থাকে, তাহলে সে কি ছেড়ে দিবে না নেবে, সে আছে কনফিউশন। আমি আবারও বলছি, যদি 4-এর কম থাকে তাহলে সে ইলেকট্রন ত্যাগ করবে, আর 4-এর যদি বেশি থাকে ইলেকট্রন তাহলে সে গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। আর যার 4টা আছে সে অষ্টক গ্রহণ করবে না, ত্যাগও করবে না। রাইট। 8 পূর্ণ করতে হচ্ছে, সে এখন ত্যাগ করে 8 পূর্ণ করবে না 4টা গ্রহণ করে। তো সব মিলিয়ে একটা ঝামেলার ব্যাপার। মাঝামাঝি অবস্থা, সে নিউট্রাল অবস্থা আছে, যার কারণে সে মনে করছে একটু ত্যাগও করবো না, গ্রহণও করবো না, আমি শেয়ার করবো। শেয়ার করা মানে তো বোঝো? জি যেমন আমি একটা উদাহরণ দেই, ধরো 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবে, ঠিক আছে? তো তোমার কাছে টাকা আছে 20,000, আরেকজনের কাছে আছে 10,000। এখন 20,000-এর এই ব্যক্তি তো বলতেই পারে যে তুমি 10,000 টাকা দাও, দিয়ে আমি 30,000 টাকা একটা ল্যাপটপ কিনি। না, এমন বলবে কেউ যে যার 10,000 আছে সে বলবে যে তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি ল্যাপটপ কিনি। কার বলাটা সমীচীন বলো তো? 20,000-এর জন্য? রাইট, কারণ তার তো একটু হইলেই হয়ে যাচ্ছে। 20,000 এখন যার 15 একজনের 15,000 আছে, আরেকজনের 15,000 আছে, হ্যাঁ, তারা ল্যাপটপ কিনতে চায়। কে 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 কাকে দেবে? দুজনে তো সমান সমান, একটা মারামারির ব্যাপার না? শেয়ার করবে স্যার, শেয়ার করবে স্যার। হ্যাঁ, তখন বলবে যে আমরা ল্যাপটপ কিনি দুজন মিলেই, তুমি 3 দিন রাখলে আমি 3 শেয়ার দিন করবো। রাখলাম, বা তুমি কিছুদিন চালালে আমি কিছুদিন চালালাম, দুজনের একটা অংশীদার থাকলো। তো এই ব্যাপার আর কি, শেয়ার করা। তারপরে ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন গ্রহণ করে, এগুলো নির্ভর করছে এগুলোর উপরে। তো আমরা ওগুলো নিয়ে আসলে বেশি কথা বলবো না। আমরা বলছি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক এলিমেন্ট, অ্যাটমের একদম মৌলিক কণিকা, এগুলো পার্টিকেল গুলো, এগুলো নিয়ে জানতে হবে। হ্যাঁ, পরমাণুর এই 3টে কণিকার বাইরেও কিছু থাকে, যেমন পজিট্রন, মেসন, এগুলো আছে। এগুলো কণিকা নিয়ে আমরা কথা বলবো না, আপাতত 3টা নেই, মৌলিক কণিকা নিয়ে কথা বলবো। পজিট্রন, মেসন, দেখুন অষ্টমে। আচ্ছা, আমি তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কথা বলি। নিউট্রনের কথা একটু কম বলবো, কারণ কি, নিউট্রন এটা নিউট্রাল বা নিষ্ক্রিয় থেকে কথাটা আসছে। নিউট্রাল মানে নিষ্ক্রিয়, এর কোনো তেমন ভূমিকা নাই রাসায়নিক বিক্রিয়া বা
একটা পরমাণুর প্রপার্টিস তোমার শো করবার ব্যাপারে। নিউট্রন একদম সে নিউক্লিয়াসে চুপচাপ থাকে, ওর কোনো কাজ নেই। কাজ মেইনলি কাজ করে প্রোটন এবং ইলেকট্রন, কারণ এই প্রোটন এবং ইলেকট্রনই তারা একটা পরমাণু পজিটিভ চার্জ হবে না নেগেটিভ চার্জ হবে তা নির্ধারণ হয়। আমি আবারও বলছি, একটা পরমাণুতে নিষ্ক্রিয় অবস্থায় একটা পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন যখন সমান থাকে তখন কিন্তু তার নিট চার্জ জিরো। নিট চার্জ জিরো, নিট চার্জ বলতে বোঝানো হচ্ছে মোট টোটাল চার্জটা আসলে শূন্য পাবো, না পজিটিভ পাবো না নেগেটিভ পাবো। কিন্তু কোনো কারণে যদি প্রোটন হচ্ছে ইলেকট্রন বেশি হয়ে যায় তাহলে নেগেটিভ চার্জ শো করবে প্রোটনটা, কি বলে এই পরমাণুটা। আর যদি ইলেকট্রন কমে যায় তাহলে সেই অ্যাটম বা পরমাণুটা পজিটিভ চার্জ শো করবে। তোমরা এটাও ভেবো না যে কোন একটা পরমাণুতে প্রোটন আসে বা পরমাণুতে প্রোটন যায়, প্রোটন তো নিউক্লিয়াসে থাকে, প্রোটন যাওয়া আসার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো ইলেকট্রন এসে অথবা ইলেকট্রন ওখান থেকে যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ সৃষ্টি করানোর ব্যাপারটা ঘটায়। আচ্ছা, এখন ধর একটা ক্লাসে 10 জন ছেলে আছে, 10 জন মেয়ে আছে, হ্যাঁ। আমি যদি বলি যে নিচু আসলে এটা কি পেয়ার যদি করতে বলা হয় জোড়া, তাহলে সুন্দরভাবে একটা ছেলে একটা মেয়ের জোড়া করা সম্ভব। যদি এমন হয় 10টা ছেলে আর 11টা মেয়ে, তাহলে 10টা পেয়ার হবে কিন্তু একটা মেয়ে কিন্তু বাড়তি থেকে যায়। আবার যদি জি স্যার। মেয়ে যদি হয় 10টা, ছেলে যদি হয় 11টা, তাহলে একটা ছেলে বাড়তি থাকে। তো এই যে ছেলেকে প্রোটন বা ইলেকট্রন যেটা ভাব না কেন, নেচারেও ঠিক এরকম ব্যাপার আছে, প্লাস মাইনাস ব্যাপার, এবং এরা এভাবে পেয়ার সৃষ্টি করে তোমার চার্জ নিট চার্জ জিরো করে ফেলে। যদি কোনো একটা বাড়তি বা আধিক্য ঘটে তাহলে সেই চার্জটাই আলটিমেটলি শো করে, ঠিক আছে? তো আমাদের এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের 1 2 3 4 5 পাঁচটা আলাদা আলাদা ক্যাটাগরিতে বৈশিষ্ট্য দেওয়া আছে। একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে চার্জ, চার্জের মান, ভর এবং ব্যাসার্ধ। প্রকৃতি পড়লে সব বুঝতে হবে, সব বাংলা একদম মাতৃভাষা বাংলা দেওয়া আছে। চার্জ একটা ঋণাত্মক, একটা ধনাত্মক, একটা চার্জবিহীন। চার্জের মান, এই যে এবার চার্জের মান আসছে, চার্জের মানটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চার্জের মান, চার্জ আসলে বাংলা বলা হয় আধান, চার্জের বাংলা কি? আধান। আদান। আমার এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস আর এটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে সেন্টারে যেটা আছে প্রোটন আর নিউট্রন, আর এক্সট্রা নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে কে থাকে? ইলেকট্রন। ইলেকট্রন থাকে। তাহলে হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন। প্রোটনের সংজ্ঞা দেওয়া হয়েছে, নিউট্রনের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের চার্জ নিয়ে কথা বলা হয়েছে। আর এক্সট্রা নিউক্লিয়াসের ভিতরে আছে ইলেকট্রন। ইলেকট্রনের বৈশিষ্ট্য দেওয়া আছে। ইলেকট্রনের চার্জ 1.60 × 10⁻19 কুলম্ব। এই যে দেখো 10⁻19, আমি কিছুক্ষণ আগে কিন্তু 10-এর সূচক নিয়ে কথা বলছিলাম, তাই না? 10-এর সূচক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং 10-এর সূচকটা ধনাত্মক না ঋণাত্মক সেটা কিন্তু একটু লক্ষ্য করতে হবে। আমাদের অনেক মেয়েরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে যে করে কি জানো, ওই প্লাস মাইনাসটাকে একটু গুলায় ফেলে। প্লাস মাইনাস কিন্তু বিশাল একটা ব্যাপার। 10⁻19 আর 10+19 কিন্তু অনেক বিশাল ব্যবধান। আমরা, তোমরা অ্যাভোগাড্রোর নাম্বার জানো? অ্যাভোগাড্রোর সংখ্যা? জি স্যার। জি স্যার। 6.0232 10⁻23 into 10 in 10⁻23 তাই না? জি অ্যাভোগাড্রোর স্যার। সংখ্যা, এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত বড়? যদি কেউ তোমার ছোট ভাই বা ছোট বন্ধুকে জিজ্ঞেস করে যে এত বড় সংখ্যা সে কত বড়? আমাদের ঘর ভরা যদি 1 টাকার কয়েন নেই তাহলে এতগুলো হবে? আমাদের যদি ঘর ভরা 5 টাকার কয়েন নেই তাহলে এতগুলা? যদি আমরা পুরা বিল্ডিং জুড়ে, পুরা বাড়ি জুড়ে যদি এতগুলা কয়েন নেই তাহলে এতগুলো হবে? কিভাবে ধারণা দিবে? ছোট ভাই বা বন্ধু জিজ্ঞেস করে অ্যাভোগাড্রোর সংখ্যাটা এটা কত বড় সংখ্যা, কি বলবে বলো? বলবা যে আমি জানি না? অসীম। 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 আর আর এই অসীম শুনে তোমার ছোট ভাই বা বোন খুব খুশি হবে নাকি? ওকে অসীম বোঝে। এটা হচ্ছে একটা দায়সারা উত্তর দেওয়া হলো। বলবো। যদি তাকে এভাবে বলা যায় যে অ্যাভোগাড্রো সংখ্যাটা এত বিশাল, এত বড়, ও ছোট ছোট মার্বেল দেখছে, সরিষার দানা দেখেছে, তারপর ছোট ছোট কিছু চকলেট পাওয়া যায়, গোল গোল চকলেট পাওয়া যায়, মার্বেল পাওয়া যায়, ও তো এগুলো দেখছে। তুমি এভাবে বোঝাও যে অ্যাভোগাড্রো সংখ্যা এত বড় যে এই সংখ্যক যদি তোমাকে মার্বেল কিনে দেওয়া হয় তাহলে সেই মার্বেল গুলো পৃথিবীতে যদি রাখতে চাও, গোটা পৃথিবী, কথা বলো না, এত সংখ্যক যদি মার্বেল তোমাকে দেওয়া হয় তাহলে এই মার্বেল গুলো পৃথিবীতে রাখতে চাইলে গোটা পৃথিবীর চারিদিকে, গোটা পৃথিবীর পৃষ্ঠ মোড়ানো যাবে, এবং পুরো হতে পারে 1-2 গজ পরিমাণ। পুরো 1 গজ 2 গজ বোঝো, মেয়েরা আর বেশি বোঝার কথা, কাপড় চোপড় কিনতে গেলে তো গজ হিসেবে কাপড় নাও। তো এই যে মার্বেল, এই সংখ্যক যদি মার্বেল আমরা কালেক্ট করি তাহলে গোটা পৃথিবীর গোটা পৃষ্ঠ মুড়ে দেওয়া সম্ভব। চিন্তা করতে পারো কত বড় সংখ্যা? সাগর, মহাসাগর, তোমার
নদী নালা, তারপর গোটা পৃথিবী, এক বাংলাদেশে যদি বলি, বাংলাদেশ, গোটা বাংলাদেশ মার্বেল দিয়ে মোড়ানো হবে, তাহলে তুমি ভাবতে পারো কতগুলো মার্বেল হবে? শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী মোড়ানো যাবে এই সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক এই মার্বেল দিয়ে। বিশাল বড় একটা সংখ্যা 23। আর তুমি যে -23 বলো, তাহলে এটা আবার এতই ছোট হয়ে যাবে যেটা কল্পনাতীত। তো চার্জের বাংলা হচ্ছে আধান। এই আধানের একক হচ্ছে কুলম। ভালো করে মনে রাখো, কুলম। অনেক ক্ষেত্রে আমরা শুধু ক্যাপিটাল লেটার সি দিয়ে প্রকাশ করি। কুলম্বের কে না, কিন্তু কুলম্বের ক্যাপিটাল লেটার সি। ঠিক আছে? তাহলে আমি যদি বলি, আমি যদি প্রশ্ন করি যে চার্জের একক কি, তোমরা বলবে কুলম। একে কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে প্রকাশ করা হয়। সি দিয়ে, ওকে, ক্যাপিটাল সি। রাইট। এবং যদি আমি বলি 1 কুলম চার্জ কতটুকু, কিভাবে বলবো সেটা আমরা কুলম্বের সংখ্যাটা আমরা পরের স্লাইডে দেখবো, যে 1 কুলম চার্জ বলতে আসলে কতটা ইলেকট্রন বা কতটা প্রোটন বুঝবো আমরা। ঠিক আছে? জি স্যার। তো এই যে কথাগুলো আছে, একটা থেকে একটা কত গুণ বড়, তারপর আমার মনে একটা কম্পেয়ার করে একটা এই বৈশিষ্ট্যটা দেওয়া আছে। দেখো তোমাদের এখানে ইলেকট্রন প্রোটন, এটা নোট, এটাকে নোট করা বলে। নোট করা, তোমাদের বই দেখো যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের বৈশিষ্ট্যটা মাত্র 5টা ক্যাটাগরিতে দেওয়া, তাই না? মেবি 5টায় না, হ্যাঁ 5টা: প্রকৃতি, চার্জ, চার্জের মান, ভর এবং ব্যাসার্ধ। এখানে কয়টা দেওয়া আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো একটা স্টুডেন্ট যে সে সেরা হবে, সেরাদের সেরা হবে, ফার্স্ট হবে, তো তার তো খাতাটা একটু হলে আলাদা হতে হবে সবার থেকে। সে নোট করবে, সে লাইব্রেরি ওয়ার্ক করবে, লাইব্রেরিতে বসবে, সে ইন্টারনেটে গুগলে সার্চ করে একটা টপিকের আরো বিস্তারিত সুন্দর জিনিস নোট করবে। তাহলে না তুমি একটা যোগ্য এবং ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে উঠবে। ঠিক আছে? তো যাই হোক, আমার এই স্লাইডে দেখো বেশ কিছু প্যারামিটার দেওয়া আছে, প্রায় 8-9টা। এগুলো চাইলে পরীক্ষাতে অ্যাড করতে পারো। তবে হ্যাঁ, তুমি কতটুকু লিখবে সেটা নির্ভর করছে প্রশ্নের নাম্বারের উপরে, প্রশ্নের মানের উপরে। প্রশ্নের মান দেওয়া আছে 1 মার্কস বা 2 মার্কস, তুমি বিশাল বড় একটা রচনা লিখে ফেললে তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে। আর তুমি একটা রচনা লিখলে 1 মার্কস পাবে, এই 3-4টা বৈশিষ্ট্য দিলে 1 মার্কস পাবে। আমার মনে হয় একটু পরে ক্লাসটা বন্ধ হয়ে যাবে, নতুন করে আবার অ্যাড হবে তোমরা। আচ্ছা, আমরা একটু পরে একটা দেখি। আর যারা অ্যাটেন্ডেন্স দেখো, দাও অ্যাটেন্ডেন্স দিতে থাকো। ক্লাস বন্ধ হয়ে গেলে অ্যাটেন্ডেন্স লাভ হবে না। আমরা এবার কপার নিয়ে কথা বলবো। কপার হচ্ছে তামা, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29।